Assalamualaikum. Welcome. Today we will be discussing about the symptom, sign, clinical examinations, investigations of nasal and paranasal air sinuses diseases or sinus diseases. অনেকগুলো পার্ট ছোট ছোট রোগী কি নিয়ে প্রেজেন্ট করে, এক্সামিনেশন আমরা কিভাবে করি, রোগী যেগুলা বলে এগুলো সিমটম, আমরা যেগুলো দেখি এগুলো হলো সাইন। এক্সামিনেশনের কিছু নির্দিষ্ট প্রসিডিউর আছে, আমরা এগুলো নিয়ে আলাপ করব। কয়েকটা ইনভেস্টিগেশন নিয়েও কথা বলবো। আর নোজ এবং প্যারানাসাল এয়ার সাইনাসেস, নোজ এবং সাইনাসেস আমরা একই সাথেই কনসিডার করি, কারণ নাকের ভিতরেই সাইনাসের ডিজিজগুলা রিফ্লেক্টেড হয়। কাজেই আমরা যদিও অনেকগুলো হেডলাইন, আমরা আশা করি নাকের সাবজেক্টগুলো এরকম ছোট ছোট এবং এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সিমটমস, স্লাইডটা অনেক বেশি হয়ে গেছে। সিমটম যেহেতু সেই জন্য আমি একসাথে রাখলাম যে নাকের রোগীরা সাধারণত কি সিমটম নিয়ে কথা বলে। আমরা সবাই জানি নাক থেকে কিছু বেরোচ্ছে, সর্দি পড়ছে, পানি পড়ছে, রক্ত পড়ছে, কখনো কখনো ফরেন বডিও বেরিয়ে আসে, লিভিংও হতে পারে, নন লিভিংও হতে পারে। তারপরে নাকটা বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, অনেক রোগীরা বলে শ্বাসকষ্ট হয়। এটাতে কিন্তু বুঝে নিতে হবে জিজ্ঞেস করে, শ্বাসকষ্ট বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, এটা কি বুকের মধ্যে না নাকের মধ্যে। কাজেই আমরা তখন অনেকেই বলে যে নাক বন্ধ হলে আমি শ্বাসকষ্ট বুঝি। শ্বাসকষ্ট কিন্তু বুকের মধ্যে বন্ধ হওয়াকে কষ্ট লাগাকে শ্বাসকষ্ট বলি আমরা। নাক বন্ধ, নাকে দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হলে আমরা বলবো নাক বন্ধ হয়, কারণ মুখ তো আছি, কাজে মুখ দিয়ে নিঃশ্বাস নিলে তো আর শ্বাসকষ্ট হয় না। কাজে আমরা নেজাল অবস্ট্রাকশন, যেটা দুইটা নাক বন্ধ থাকতে পারে, একটা নাক বন্ধ থাকতে পারে, অল্টারনেটিং হতে পারে, নাকটা বন্ধ বন্ধ ভাব ভারী থাকতে পারে, এগুলা। কাজেই নাকের থেকে যে ডিসচার্জ আসে, এখানে আমরা বলছিলাম ওয়াটারে ডিসচার্জ হতে পারে, পাস ডিসচার্জ হতে পারে, ফরেন বডি হতে পারে, ব্লাডও হতে পারে, ওরকম। অনেক সময় নাকের সিমটম হিসেবে পোস্ট নেজাল ড্রিপ, নাকের পিছন দিকে গলার মধ্যে এসে বারবার কফ জমে থাকে, এটা কিন্তু নাকের রোগ, সাইনাস থেকে বা নেজোফেরিংস থেকে বা নোজ থেকে তৈরি হয়ে এটা এখানে আসে। নাক যেহেতু একটা স্মেল অর্গান, সেই জন্য লস অফ স্মেল একটা নাকের রোগ। আজকে তো এই সময় করোনা ভাইরাসের জন্য অনেকে শুধু লস অফ স্মেল দিয়েই হচ্ছে, আরো অনেক সিমটম হচ্ছে, বাট কারো শুধু এটাই হচ্ছে। কাজেই আমরা সব সময়ের জন্য আমরা লস অফ স্মেল নিয়ে কথা বলবো। কিন্তু এই যে একটা স্মেল সেন্স নিয়ে আমরা যখন কথা বলি, তখন এটার সাথে অনেকগুলো শব্দ আসে। হাইপোসমিয়া, হাইপোসমিয়া মানে হলো গন্ধ কম লাগা। অ্যানোসমিয়া মানে হলো গন্ধ লাগেই না। ক্যাকোসমিয়া, ক্যাকোসমিয়া মানে হলো দুর্গন্ধ লাগা, যে সবকিছুই দুর্গন্ধ লাগে। প্যারোসমিয়া, প্যারোসমিয়া হলো যে একটা ইরিটেটিং জিনিস, ইভেন মেন্থল বা কোনো দুর্গন্ধওয়ালা জিনিস ভালো গন্ধের মতো লাগা, সবকিছুই একটু ভালো গন্ধের মতো লাগে। একটা পোড়া টোড়া কোনো কিছু দেখা যাচ্ছে যে সুগন্ধের মতো লাগছে, এরকম। এখানে লস অফ টেস্ট এই জিনিসটা স্মেলের সাথে আমি বলতাম না। আমি বলছি এই জন্য, আমরা সবাই এ কথাটা জানি যে স্মেল এবং টেস্ট একই সাথেই লস হয়। যে খাওয়ার গন্ধ পায় না, সে খাওয়ার স্বাদও পায় না। ব্রেইনের মধ্যে দুটা সেন্টার এক জায়গায়, তাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে। আমরা যখনই সুযোগ পেয়ে এটা নিয়ে কথা বলবো। কিন্তু এমনিতেই আমরা যখন বুঝি যে এক ব্যাগ বা এক প্যাকেট পোলাও নিয়ে কেউ যদি আমাদের কাছে একটু দূরেও থাকে, কাছাকাছি আসে, ওটার গন্ধে অল্পতে আমরা গন্ধ পেয়ে যাই এবং তখন খিদে লেগে যায়, এবং খেতে গেলে যে টেস্টি একটা ফিলিং, মুখে পানি এসে যায়। কাজে এই জিনিসটা টেস্ট অফ সেন্স অফ স্মেল এবং সেন্স অফ টেস্টের সাথে ব্রেইনের মতো একই সেন্টারে এদের ইন্টিগ্রেটেড হয়। নাকের মধ্যে ব্যথা করে বা দাঁতের মধ্যে ব্যথা করে, নাকের অথবা সাইনাস ডিজিজ অনেক সময় দেখা যায় যে আপার গামটিতে ব্যথা করে। নাকের ডিজিজে মাথা ব্যথা করে, সাইনাসের ডিজিজে মাথা ব্যথা করে, প্রেশারের মতো ফিল করে ফেসের মধ্যে বা ফোরহেডের মধ্যে, হেডেক হয়। সাইনাসের সাইনোসাইটিস অ্যাকিউট হোক, ক্রনিক হোক, নাকে ডেভিয়েটেড নাজাল সেপ্টাম, পলিপ, সেপ্টাম ডেভিয়েট করে টার্মিনেটের উপরে কন্টিনিউয়াসলি চাপ দিয়ে থাকলে এরকম সিচুয়েশনে ব্যথা করে। নাক ডাকা, স্নোরিং,
স্নোরিং একটা অনেক বড় এক্সটেন্সিভ জিনিস, নাকের কারণে হতে পারে, নেজোফেরিংসের কারণে হতে পারে, গলার কারণে, টনসিলের কারণে হতে পারে, হাইপোফেরিংসে ল্যারিংসের কারণে হতে পারে। এবং এই স্নোরিং নাকের সাথেও একটা রিলেটেড, অনেকের স্নোরিং নাকে ঠিকমতো চিকিৎসা করলে, নর্মাল করলে চলে যায়। কাজে এটা হলো আমাদের স্নোরিং সম্পর্কে আরো অনেক কিছুই জানতে হবে, এবং কখনো কখনো শুধু নোজ ব্লিডিংটাকে আমরা আলাদা নিজস্ব একটা গুরুত্ব দিয়ে থাকি, সেই জন্য আমি নোজ ব্লিডের কথা আবার লিখলাম। কাজেই নাক থেকে ডিসচার্জ হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, পোস্ট নেজাল ড্রিপ হওয়া, মাথা ধরা, স্মেল চলে যাওয়া, উপরের মাড়ির দাঁতগুলোতে ব্যথা করা, ফেসে ব্যথা করা, এইগুলো হলো পেশেন্ট সাধারণত আমাদেরকে নাকের সিমটম হিসেবে আমরা পেয়ে থাকি। শ্বাস নিতে কষ্ট হওয়া অনেকে বললেও আমরা শ্বাস বলতে ইভালুয়েট করে নিতে হবে যে কথাটা কি নাকে, না গলায়, না বুকে। কাজে আমরা বলবো নেজাল অবস্ট্রাকশন। এই সিমটমগুলা পেশেন্টরা সাধারণত বলে, এবং পেশেন্ট যখন একটা সিমটমের কথা বলে আমরা কিন্তু মাথায় রেখে অন্যান্য সিমটমগুলো পেশেন্টকে তখনই আমাদের জিজ্ঞেস করা উচিত। একজন এসে বলল যে আমার তো নাক থেকে সর্দি পড়ে, আমরা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবো আপনার নাক বন্ধ থাকে কিনা, গলায় কফ জমে কিনা, স্মেল ঠিক আছে কিনা, ফেসিয়াল কোনো পেইন আছে কিনা, এগুলো কিন্তু আমরা নিজেরা জিজ্ঞেস করবো, নাক থেকে কখনো রক্ত আসছে কিনা। আমরা যদি জিজ্ঞেস না করি, যে ঘটনাটা ঘটবে সেটা হলো পেশেন্টকে দেখার পরে, এক্সামিন করার পরে পেশেন্ট নতুন একটা সিমটম বলবে এবং আশা করবে যে আপনি আবার থ্রু এক্সামিন করেন রোগীকে, নাক থেকে শুরু করে আবার দেখেন। কাজে প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করে নিলে পরে আর এই অসুবিধাটা হয় না। রানী নোজ সম্পর্কে আমি আরেকটু বলবো। একটা দেখা যায় যে ছোট বাচ্চাদের এরকম রানিং নোজ, এবং আমি ছোটবেলায় গ্রামে ছিলাম, আমি দেখেছি আমার আশপাশে স্কুলে আসতে যেতে যে অনেকেরই নাক থেকে এরকম সর্দি পড়ে, আবার খাইতেছে, হ্যাঁ খাচ্ছে তো খাচ্ছে, জিভে দিয়ে টেনে টেনেও খাচ্ছে, এরকম জিনিস দেখা যায়। নেজাল ক্যাটার, ওয়াটারিং, এগুলো বাচ্চাদের সাধারণত অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে এডিনয়েডসের জন্য হয়, যখন অনেকদিন থাকে সর্দি আসে। হাঁচি রানিং নোজে খুব বেশি হয়। ফরেন বডি হিসেবে নাকের মধ্যে থেকে এই যে ডিসচার্জ, হ্যাঁ ম্যাগট দেখা যাচ্ছে একটা, আরো অনেক ম্যাগট হতে পারে। রানিং নোজ এই জিনিসটা আমি আবার অ্যানাটমির সময়, ফিজিওলজির সময় বলেছিলাম যে এখানে নাকের মধ্যে যেন ট্যাপ ছেড়ে দিছে, এখানে সিএসএফ আসতে পারে, নাকে ওয়াটারি নেজাল ডিসচার্জ, নাক থেকে ব্লাড আসতে পারে ট্রমা হয়ে, আমরা এগুলো সবাই জানি। এবং ম্যাগট গুলো, অ্যাট্রোফিক রাইনাইটিস একটা রোগ আছে যেটা নিয়ে আমি পরে একদিন ডিটেলস কথা বলবো। অ্যাট্রোফিক রাইনাইটিস, নাকের সমস্ত স্ট্রাকচার গুলো আস্তে আস্তে অ্যাট্রোফি হয়ে যায়, পচে যায়, ইপিস্ট্যাক্সিস হয়, সাইনোসাইটিস হয়, এগুলোর থেকে পাজ আসে। কাজেই আমরা অ্যান্টিরিয়র নেজাল ডিসচার্জ, নাকের অ্যান্টিরিয়রলি যা কিছু আছে এগুলোকে আমরা এভাবেই দেখে থাকি এবং পরীক্ষা করতে পারি। পোস্ট নেজাল ড্রিপ জিনিসটা কি? জিনিসটা হলো যেখানে নাক, কিন্তু আমি বলেছিলাম তখনও আপার নাকের ব্রিজ ভার্টিক্যাল বলে, নাকের ক্যাভিটি কিন্তু অনেক বড়, ছিদ্রটা অনেক ছোট হলো, নাকের ক্যাভিটি কিন্তু অনেক বড়। এটার মধ্যে টার্বিনেটস আছে, কঙ্কা, তারপরে মিয়েটাস আছে অনেকগুলা, সাইনাসের ওপেনিং আছে, এখান থেকে যত সিক্রেশন নাকে আসে এটা পিছনের দিকে যায় বেশিরভাগ ক্ষেত্রেই, যেহেতু নাকের ফ্লোরটা ঢালু, সবসময় পিছনের দিকে যায় পোস্ট নেজাল ড্রিপ। এবং গলা হা করলে গলার ভিতরে আমরা দেখি অনেক মানুষই বলে আমার ফ্যারিঞ্জাইটিস আছে। ফ্যারিঞ্জাইটিস স্পেসিফিক কোনো রোগ না, নন স্পেসিফিক ফ্যারিঞ্জাইটিস যেগুলো, ওগুলা কখনো কখনো দেখা যায় যে যাদের নাকের রোগ আছে, অ্যালার্জি আছে, ক্রনিক সাইনাস ইনফেকশন আছে, তখন তাদের এরকম ফ্যারিঞ্জাইটিস হয়। এখানে ইনসিডেন্টাল দেখা যাচ্ছে টনসিলের মধ্যে ডেব্রিজ, এটা নিয়ে আমরা গলায় যখন কথা বলি তখন হবে, এটার কোনো রোগ না। এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এখানে সিক্রেশন আছে, পাজ আছে, প্লাস লিম্ফয়েড টিস্যু হাইপারপ্লাসিয়া আছে। হা করে টাং ডিপ্রেসার দিয়ে হোক বা এমনি যাদের দেখা যায়, দেখে আমরা এটা ঠিক করবো হোয়াট ইজ পোস্ট নেজাল ড্রিপ। টেস্ট এবং স্মেল, টেস্ট এবং স্মেল, এটা আমাদের এই যে নাকের স্মেল সেন্স, এখান থেকে অলফ্যাক্টরি নার্ভ, অনেকগুলো অলফ্যাক্টরি নার্ভ, অলমোস্ট 20টা ট্রাঙ্ক ইন আইদার সাইড, এটা নিয়ে অলফ্যাকশন, অলফ্যাক্টরি ভালভ হয়ে যেখানে যাবে, প্লাস টেস্ট সেন্স যেখানে যাবে, এরা ইন্টিগ্রেটেড হয় থ্যালামাসে। এবং এই জন্যই, যেহেতু থ্যালামাসে এদের ইন্টিগ্রেটেড হয়, সেই জন্য একটা লস হলে সাথে সাথে আরেকটা লস হয়। কেমন, এই জন্যই আমরা ভাইরাস ইনফেকশন একটা সেন্স চলে গেলে একটার সাথে আরেকটা এমন ইন্টিগ্রেটেড, এটা আমরা জানি যে টেস্ট সেন্সেশন কিভাবে থ্যালামাসে, স্মেল এবং টেস্ট সেন্টার, টেস্ট এবং স্মেল সেন্টার একটা নষ্ট হলে দুটো একসাথেই হয়।
এটা ইন্টারস্টিশিয়াল নিউক্লিয়াস অফ কাজালের পাশেই থাকে। সাইন আমরা পরীক্ষা করে এক্সটার্নাল নোজ, ইন্টারনাল নোজ, অ্যাবনর্মালিটিস, নেজোফ্যারিংস এবং নেজাল ফাংশন টেস্ট। এখানে খুব ইম্পর্টেন্ট হলো যে আমরা নাকের এক্সটার্নাল নোজ, নাকের বাহিরেরটা আমরা এক্সামিন করব, দেখব যে ব্রিজটা মিডলাইনে আছে কিনা, এলাগুলো সিমেট্রিক্যাল কিনা, কোনো দিকে ডেভিয়েশন আছে কিনা, কোনো ডিফর্মিটি আছে কিনা, কোনো ডিপ্রেশন যেটাকে আমরা বলি স্যাডল নোজ ডিফর্মিটি বা এরকম কোনো কিছু আছে কিনা বাহির থেকে আমরা প্রথমে ইন্সপেক্ট করব, তারপর জেন্টলি আমরা পালপেট করব, জেন্টলি পালপেট করব। ইন্সপেকশন করার পরে নোজের এক্সটার্নাল নোজ, এখানে স্কিনে কোনো ব্রুইজিং, আলসারেশন, কোনো সোয়েলিং আমরা কনজেনিটাল অ্যাবনর্মালিটিতে দেখিয়েছিলাম যেখানে গ্লায়োমা হয়, সিস্ট হয়, সাইনাস হয়। কাজেই নাকের এক্সটার্নাল রিজিয়নটার দিকে একটা লুক দিলেই বোঝা যাবে কত রকমের চেঞ্জ হয়। আমি কয়েকটা ছবি দেখাবো, কিন্তু এটা আলসারেশন, লেসারেশন, স্কার, কোনো ডিফর্মিটি আছে কিনা এটা আমরা দেখাবো। নোজের ইন্টারনাল, নাকের যে ক্যাভিটি, এটার মধ্যে নাকের সামনে ভেস্টিবিউল আমি বলেছিলাম যেখানে বিব্রিসে থাকে, যেখানে নাকের এলার মার্জিন থেকে শুরু করে ভিতরে নেজাল বাল্বের সামনে পর্যন্ত যেখানে স্কিন লাইন পার্ট অফ দি নেজাল ভেস্টিবিউল, এটাকে বলে আমরা ভেস্টিবিউল। এটা কিন্তু দেখতে হবে নেজাল টিপকে এলিভেট করে, নেজাল টিপকে এলিভেট করে। আর নেজাল ক্যাভিটি এক্সামিন করব আমরা থ্রুডিকাম নেজাল স্পেকুলাম দিয়ে, নেজাল ক্যাভিটি প্রপার এবং ভেস্টিবিউল। থ্রুডিকাম নেজাল স্পেকুলাম দিয়ে আমরা দেখব কি কি জিনিস দেখি আমরা, নেজাল সেপ্টাম দেখি, ফ্লুইড দেখি, রুপ দেখি, টার্বিনেটস দেখি, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, পলিপ আছে কিনা, টিউমার আছে কিনা। পলিপ দেখতে কিরকম আমি কথা বলবো এটা সম্পর্কে আরো ডিটেলস। এটা টিউমার দেখতে কিরকম, ইনফেকশন হলে এখানে পাত জমে থাকে নাকের ভিতরে, কোনো ক্রাস্ট আছে কিনা, স্পেশালি ইন অ্যাট্রোফিক রাইনাইটিস, কোনো ফরেন বডি আছে কিনা, লিভিং বা নন লিভিং, ইভেন কোনো ব্লিডিং পয়েন্ট, অনেক সময় দেখা যায় এপিস্ট্যাক্সিস নিয়ে আসছে, কোনো ব্লিডিং পয়েন্ট আছে কিনা। আর নেজোফেরিংস দেখার জন্য আমরা নাকের এভাবে পারবো না, আমরা পোস্টেরিয়র রাইনোস্কোপি করে নেজোফেরিংস দেখবো। আমি এই প্রসিডিউরটাও দেখাবো, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি এবং পোস্টেরিয়র রাইনোস্কোপি। পরীক্ষার সময় আমাদেরকে সবাইকেই নাক যখন এক্সামিন করতে দেওয়া হয় তখন এক্সটার্নাল নোজ ইন্সপেকশন, তারপরে পালপেশন, তারপরে নাকের টিপ এলিভেট করে ডান দিকে এবং বাম দিকে নড়ে ভেস্টিবিউল এবং ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, এখানে কোনো ফারাঙ্কল, কোনো ইনফেকশন, কোনো ট্রমা, কোনো রকমের ডিজিজ আছে কিনা দেখবো। এবং নেজাল স্পেকুলাম দিয়ে, অ্যান্টিরিয়র নেজাল স্পেকুলাম বা থ্রুডিকাম নেজাল স্পেকুলাম দিয়ে আমরা নাকের ভিতরে এটা দেখবো। টেস্ট অফ নেজাল ফাংশন, স্পেশালি দি প্যাটেন্সি টেস্ট এবং সেন্স অফ স্মেল। নেজাল প্যাটেন্সি টেস্ট হলো নেজাল ফাংশন, আমরা জানি এটা একটা এয়ারওয়ে প্রপারলি আসতেছে কিনা বাতাস, এটার ব্যাপারে আমি আরো একটু ডিটেল বলবো পরে। যে প্যাটেন্সি দেখাটা আমরা টাং ডিপ্রেসার দিয়ে ছোট বাচ্চাদের, ইভেন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিনের বাচ্চাকেও আমরা নেজাল প্যাটেন্সি টেস্ট ইয়ে দিয়ে মেটালিক টাং ডিপ্রেসার দিয়ে দেখতে পারি। আর সেন্স অফ স্মেল দেখার জন্য কোনো সুগন্ধি, কোনো সাবান, কোনো কিছু ইয়ের মধ্যে নিয়ে সরাসরি রোগীর নাকের কাছে নিলে এটা গন্ধ পান কিনা, পাই না, খুব সহজ এটা ইয়ে করা। নেজাল ডিফর্মিটি, এই যে একটা নাক ডিফর্মড, নর্মাল অল্প ডিফর্মিটি কেমন, এখানে তো বোঝা যায় যে এই যে ডিফর্মিটিটা এটা ডিপ্রেশন হয়ে আছে এই পাশে। এখানে খুব সামান্য ডিফর্মিটিকে আমরা নিতে চাই না, মানে অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ এটা কিছু না করাই ভালো, কারেক্ট করতে যায় কিন্তু আবার, যেমন এখানে স্যাডল নোজ ডিফর্মিটি, এই যে স্যাডলের মতো একটা ইয়ে দেখালো। নেজাল হাম আর একটা ডিফর্মিটি এই যে দেখা যায়। বা এই যে নেজাল ডিফর্মিটি ট্রমার পরে একদম ব্লিডিং হয়ে গ্রস সেপ্টাল ডেভিয়েশন হয়ে গেল, নেজাল ব্রিজের ডেভিয়েশন হয়ে গেল। কখনো কখনো দেখা যায় যে এই যে এটা
অ্যাট্রোফিক রাইনাইটিস হোক বা ট্রমার জন্য হোক বা ওভারজেলাস সার্জারি, অপারেশন করতে যে বেশি হাড্ডি রুফ অফ দ্য নোজে যে ব্রিজ ছিল সবকিছু কেটে ফেলে নাক এরকম পড়ে যায়, এটাতেও কিন্তু ডিপ্রেশন আছে। কাজে এগুলো আমরা এক্সামিন করার সময় দেখব যে কি কি ধরনের চেঞ্জ বা ডিপ্রেশন হলো। কাজেই আমি যদিও অনেকগুলো সিমটমের মধ্যে অল্প কয়েকটাকে গুরুত্ব দিলাম, এখানে কিন্তু এই যে এপিস্ট্যাক্সিস, ডিফর্মিটি, ফেসের এখানে যে উপরে কোনো আলসারেশন বা ইয়ে আছে কিনা, শেপ চেঞ্জ, যেগুলো সবগুলো জিনিসে কিন্তু এসে গেল যে আমরা এগুলা দেখব যে নাকের ইন্সপেকশন এবং পালপেশন। পেটেন্সি অফ এয়ারওয়ে টেস্ট সম্পর্কে আমার মনে হয় একটু বলা দরকার। মেটালিক টাং ডিপ্রেসার আমরা সবাই জানি, এবং এইটা আমার মনে হয় পৃথিবীর সব ডাক্তারের কাছেই থাকে, জেনারেল প্র্যাকটিশনার, পেডিয়াট্রিশিয়ান, ফিজিশিয়ান, নিউরোফিজিশিয়ান, সব ফিজিশিয়ান সবার কাছেই থাকে, ইভেন সবার কাছে এটা থাকে মেটালিক টাং ডিপ্রেসার। এবং এটা এক্সামিন আমরা যখন নাকের ইন্সপেক্ট এবং পালপেট দিয়ে এক্সটার্নাল নোজ করার পরে এয়ারওয়ে এফিসিয়েন্সি টেস্ট দেখি কটন উইপস দিয়ে। একটা কটন নিয়ে নাকের পাশে ধরে এরকম করলে একটা নাক বন্ধ করে ধরা যায়, এটা মুভ করে। এখানে ফ্যানের বাতাস থেকে শুরু করে অনেক কিছুই। আর ইনফ্যাক্ট এইটা আমি প্র্যাকটিক্যাল লাইফে বা কোনো সার্জনকে প্র্যাকটিক্যাল লাইফে কখনো করতে দেখিনি। পরীক্ষার সময় সবাই চায়, কাজেই এটা একটা এজ ওল্ড একটা সিস্টেম রয়ে গেছে। আমার মনে হয় এটা প্র্যাকটিস রাখা উচিত। অনেক এক্সামিনাররা, স্পেশালি সিনিয়র এক্সামিনাররা এগুলা ধরে রাখে যে নাকের প্যাটেন্সি, এয়ারওয়ে প্যাটেন্সি তুমি তো কটন উইপস দিয়ে দেখো নাই, একটা পয়েন্ট ধরলো অযথা অযথা। এটা নর্মাল প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত, বাট এটার কোনো কারণ নাকে একটা পলিপ হলে পাশে দিয়ে বাতাস আসলে এই বাতাস এভাবে ধরলে কম বেশি অত বোঝা যাওয়ার কথা না, কিন্তু তবুও এটা প্রচলিত আছে। আর টাং ডিপ্রেসারের ব্যাপারটা হলো যে আমরা যখনই ইভেন একদম ছোট বাচ্চা যার নাক ভালো করে লাইট দিয়ে দেখা যাবে না, টিপটা এলিভেট করার দরকার নেই, জাস্ট এখানে এই একটা পার্ট দিয়ে আমরা ধরি, যেটা মোটা পার্ট, যে চিকন পার্ট এবং মোটা পার্ট দিয়ে আমরা ডিপ্রেস করি। ওটার ওই মোটা পার্টটা হরিজন্টালি এখানে ধরলে দেখা যাবে দুই নাকের এগেইনস্টেই এটা ফাস্টিং হচ্ছে, ডিফাস্টিং হচ্ছে, গোলা হচ্ছে, আবার পাতলা হচ্ছে, গোলা হচ্ছে, আবার নর্মাল হয়ে যাচ্ছে। এটা ঠান্ডা করতে হয় না, এটা ঠান্ডাই থাকে, মেটাল এমনি ঠান্ডা থাকে। কাজেই এই টেস্টটা খুবই ইউজফুল। আমরা দেখেছি পেডিয়াট্রিশিয়ানরা হোক বা অন্যান্য ডিসিপ্লিনের হোক, কনজেনিটাল কোনো অ্যাবনরমালিটি থাকা বাচ্চা অথবা যে বাচ্চা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ছোট বেবিদেরকে যখন আমাদের কাছে আসে তখন ইটস এ ভেরি ইউজফুল টুল। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা নাকের প্যাটেন্সি দেখার জন্য, কারণ ওদের নাকে লাইট দিয়ে নাকের টিপ এলিভেট করে ওভাবে দেখাও যায় না। এটাই সবচেয়ে ভালো বুদ্ধি, তখন আমরা দেখে ফেলি। ইভেন কোয়ানাল অ্যাট্রেসিয়া থেকে শুরু করে নেজাল কোনো অ্যাবনরমালিটিস, কোনো কারণে নাক বন্ধ থাকলে আমরা ডায়াগনোসিস করে ফেলি স্ট্রেট ফরওয়ার্ড। ইভেন ফরেন বডি দিয়েও একটা নাক বন্ধ থাকলে বুঝিয়ে নাকে বাতাস আসে না, কেন আসে না। এটা হলো যে নেজাল এয়ারওয়ে টেস্ট। থুডিকাম নেজাল স্পেকুলাম, এটা সবাই দেখেছে যে আমাদের সেটের মধ্যে ছোট নাকের ছোটটা, বড় নাকের বড়টা, অনেকগুলো থাকে একসাথে। হ্যাঁ, ছোট বড় থেকে শুরু করে অনেকগুলো থাকে। তো থুডিকাম নেজাল স্পেকুলাম, কিন্তু এই থুডিকাম নেজাল স্পেকুলাম আগের মতো তো এখন আর পরীক্ষা না যে একটা জিনিস যে কেমন করে ধরে, বাট ইউজ তো করা লাগবে। রুগী দেখার সময় কেমন করে ধরলে কি করে এটা, এবং নাকের ভিতরে ক্লোজড অবস্থায় ঢুকালা কিনা, এবং এটা ঠিক মতো ধরতে পারলাম কিনা, এটা আমার মনে হয় আমি ছোট্ট একটা 1 মিনিটের একটা ভিডিও আছে, দেখাবো কি করে আমরা এটা ধরি। প্রথমেই এই যে ফাঁকের মধ্যে হাত ঢুকিয়ে দেই, ঢুকিয়ে দুইটা আঙ্গুল প্রথমে এটাকে এরকম করে ধরে দুইটা আঙ্গুল দুই পাশে নিলেই পেশেন্টের এটা আমরা সব সময় এটা যেভাবে ধরি ওরকম একটা ছোট্ট ভিডিও আছে, আমি দেখাবো। থুডিকাম নেজাল স্পেকুলাম। থুডিকাম নেজাল স্পেকুলাম সম্পর্কে জানতে যাই এই সময় আমার মনে হয় জিজ্ঞেস করে ফেলে স্যাররা অনেক সময় যে থুডিকাম নেজাল, ইভেন এসএকিউতে চলে আসে বা অস্পেস স্টেশনেও থুডিকাম নেজাল, হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস, তারপরে আমি কি কমপ্লিকেশন করতে পারি, এরকম জিনিসপত্র আমাদেরকে জিজ্ঞেস করে ফেলে। তো আমি ইউজেস এর মধ্যে দুইটা গ্রুপে বলতে হবে, কারণ ইটস এ ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্ট অ্যাজ ওয়েল এজ ইটস এ থেরাপিউটিক ইনস্ট্রুমেন্ট। এটা দিয়ে ডায়াগনোসিস করা যায় অনেক রোগ, এটা দিয়ে অনেক ট্রিটমেন্ট করা যায়। তাহলে ট্রিটমেন্টের কাজে যেটা লাগে, ডায়াগনস্টিক হলো অ্যান্টিওরাইনোস্কোপি।
অ্যান্টিরিয়র অ্যানোস্কোপি একটা ডায়াগনস্টিক প্রসিডিউর, এটার মাধ্যমে অ্যান্টিরিয়র অ্যানোস্কোপি আমি এইটুকু লিখে বসে রইলাম, কিন্তু অ্যান্টিরিয়র অ্যানোস্কোপি টু এক্সামিন দ্য নেজাল ক্যাভিটিস, nasal septum, floor of the roof of the nose, turbinates, meatus, inferior meatus তো দেখাই যায়, middle meatus একটু দেখা যায়, কোনো প্যাথোলজি আছে কিনা, টু ফাইন্ড দি পয়েন্ট অফ ইপিস্ট্যাক্সিস, এগুলা যে ইপিস্ট্যাক্সিস হলে কোথাও পয়েন্ট অফ ব্লিডিং এগুলো দেখা যায়, কোনো ফরেন বডি আছে কিনা, ম্যাগট আছে কিনা, এগুলো হলো যে ডায়াগনস্টিক যেগুলো আমরা করে থাকি। আর থেরাপিউটিক, রিমুভাল অফ ফরেন বডি, কোনো ফরেন বডি রিমুভ করতে হলে এমনি তো পারা যাবে না, ওটা দিয়ে তারপরে হুক দিয়ে ধরে আনা যাবে, ফরসেট দিয়ে ধরে আনা যাবে, এরকম যেটা দিয়ে আমরা আনি ফরেন বডি নোজ। এটা নেজাল প্যাকিং, অ্যান্টিরিয়র নেজাল প্যাকিং এবং পোস্টেরিয়র নেজাল প্যাকিং আমি একটু দেখাবো, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ নেজাল প্যাকিং। এই থুরিকাম ছাড়া নেজাল প্যাকিং করা যাবে না। অল মাইনর এন্ড মেজর সার্জিক্যাল প্রসিডিউরস অফ দ্য নোজ, নেজোফ্যারিংস অ্যাজ ওয়েল অ্যাজ দি প্যারানেজাল সাইনাসেস। নোজ, নেজোফ্যারিংস এবং প্যারানেজাল সাইনাসের সমস্ত সার্জিক্যাল প্রসিডিউরে এই থুডিকাম ইজ এ ভেরি ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট, ভেরি ফ্রিকোয়েন্টলি ইউজ। নাক এবং সাইনাস বা ইয়ার যন্ত্রপাতি সেটের মধ্যে থুডিকাম না থাকলে এটা একদম আর হয় না। এটা নাক পালপেট করার জন্য এই জিনিসটা লাগে বলে আমি এটা জবসন হর্ন প্রোব উইথ ওল ক্যারিয়ার, এই যে এই পার্টটা হলো প্রোব, এই পার্টটা হলো ওল ক্যারিয়ার। আমরা কটন বার দিয়ে যেমন করে পেঁচে কটন ইয়ে করি, আমরা উল ক্যারিয়ার দিয়ে এটা কানের ড্রেসিং, নাকের জিনিস পালপেট করা, স্পেশালি নাকের মধ্যে এটা কি পলিপ না টার্বিনেট, এটা কি গ্রোথ, এটা বোঝার জন্য কিন্তু এই থুডিকাম জবসন হর্ন প্রোব খুব দরকার। এবং এই পার্টটা দিয়ে আমরা মেইনলি কানের কিছু করে থাকি। আমার মনে হয় এটাও কিন্তু হুট করে ইয়েতে দিয়ে দিলে এটা একটা ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক মানে ফরেন বডি রিমুভাল কান থেকে, তারপরে এই ওয়াক্স রিমুভাল, এরকম অনেক জিনিস। নাকের মধ্যে কোনো ব্লিডিং পয়েন্ট আমরা, এবং এটা দিয়ে আমরা অনেক সময় লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট দিয়ে থাকি। হ্যাঁ, কটন দিয়ে রুল করে যে জবসন হর্ন প্রোব উইথ উল ক্যারিয়ার, এই যে উল ক্যারিয়ারের এই জায়গার মধ্যে লোকাল অ্যানাস্থেটিক লাগাইয়া আমরা নাকের ইনফিরিয়র টার্বিনেট দিয়ে পরে এক সময় এন্ট্রাল ওয়াশ আউট, হ্যাঁ সাইনাস ওয়াশ আউট অপারেশন খুব ফ্রিকুয়েন্টলি করা হতো। ওই সময় এটা খুব ইউজফুল একটা যন্ত্র। এই দুটো যন্ত্র আমি এই রিলেশনে দেখালাম। আর এখানে হাউ টু হোল্ড এ থুডিকাম নেজাল স্পেকুলাম, আমার মনে হয় এটা একটু দেখা দরকার ছিল। তো ভিডিওটা আসছে না কেন, দেখি একটু ভিডিওটা আসে কিনা। হাউ টু হোল্ড এ থুডিকাম নেজাল স্পেকুলাম, এখানে একটা ভিডিও ছিল, ওপেন করছে না। এনিওয়ে আমি তাহলে অনেক টাইম নিব না, সবাই শেষে দেখিয়ে দেবো। এটা আমার কাছে ভিডিওটা ইয়েতে আছে। আচ্ছা দেখি আমি স্টপ শেয়ারিং করে আবার how to hold thudicam nasal speculum. Channel and press on the bell icon to never miss the latest video. মনে হয় যাচ্ছে, আমি জানি না আলটিমেটলি দেখা যাচ্ছে কিনা। এই যে আমি যেভাবে দেখালাম ওইভাবে করে ক্লোজ করে না হচ্ছে। আমি যেটা করে রাখছিলাম ওখানে দেখানোর জন্য, এখনো দেখা গেল কিনা আমি খুব শিওর হই নাই। আমরা মনে হয়
আচ্ছা, এখানে আমি অনেক পিছনে চলে গেছি। এই ইয়েটা দেখাতে পারি নাই। ওকে, ওটা তো এরপর আমি আমরা যখন কেস পরীক্ষা দিতে যাই, স্পেশালি যখন আমরা একটা নাকের পেশেন্ট দেখতে বলা হয়, তখন যে স্টেপগুলো আমাদেরকে ফলো করতে বলা হয় আমি সেগুলা সম্পর্কে একটু বলবো। সেটা হলো যে আমরা দেখেছি যে একজনকে হেডলাইট দিলাম, সে নাক দেখছে, লাইট কিন্তু আকাশের দিকে, অথবা লাইট রোগীর কপালে, অথবা রোগীর বুকের উপরে, গলার মধ্যে, কিন্তু নাক পড়ছে না। কাজে এটা খুব, আমি কয়েকটা স্টেপ লিখে রাখলাম যে প্রথমে আমরা কিন্তু সামনাসামনি বসে রোগী দেখি, ফেস টু ফেস প্রথমে বসলাম, তারপরে বসার পরেই কিন্তু পেশেন্টের লাইটটা নিলাম, নিয়ে পেশেন্ট এক্সামিনেশনের আগেই কিন্তু পেশেন্টের কাছে গ্রিটিংস করতে হবে, আসসালামু আলাইকুম, আমি তারপরে আমার পরিচয় দিতে হবে যে আমি ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, আমি আপনার নাকটা একটু দেখব, আপনাকে কোনো কষ্ট দেব না, এরকম একটু পারমিশন নিতে হবে, তারপরেই আমরা এক্সামিনেশন শুরু করব। আমি ইনস্ট্রাকশনটা এভাবে লিখে রাখলাম, সিট ফ্রন্ট টু ফ্রন্ট উইথ দ্য পেশেন্ট, গ্রিটিংস, এবং তারপরে গিভ ইউর অ্যাকোয়েন্টেন্স, আই এম এমবিবিএস স্টুডেন্ট, সিক পারমিশন টু এক্সামিন, প্লেস লাইট প্রপারলি ওভার দ্য নোজ, নাকের মধ্যে ঠিকমতো লাইটটা যেন পড়ে, এটা খেয়াল রাখতে হবে। এগুলাতে এক্সামিনারের ইমপ্রেশন হয় এবং নাম্বার ক্যারি করে। কাজেই এটা মিস করলে আর হয় না। অ্যান্টিরিয়র রাইনোস্কোপি, অ্যান্টিরিয়র রাইনোস্কোপি আমরা যেভাবে করি সেটার প্রসিডিউরটা এখানে বলা আছে, এবং আমি বলছি যে অ্যান্টিরিয়র রাইনোস্কোপি করার সময় আমরা কিন্তু ডান হাতের মধ্যে থ্রুডিকাম নেজাল স্পেকুলাম ধরবো এবং ডান হাত দিয়ে রোগীর নাক টিপ ইলিভেট করব, টিপ ডানে বামে ইল্ড করে নাকের ভিতরে দেখবো, বাম হাতে কিন্তু রোগীর মাথাটা ফিক্স করে রাখবো। এটা একটা ইউনিভার্সাল, অনেকে এটা করে না, এমনি করতে গেলে রোগী মাথা নাড়াই ফেলে এদিকে নড়ে চড়ে, এটা কিন্তু নিয়ম। অ্যান্টিরিয়র রাইনোস্কোপি করার জন্য ফিক্স হেড উইথ লেফট হ্যান্ড, পেশেন্ট সেট ফিক্স, মানে জাস্ট হাত দিয়ে ধরে রাখলে পেশেন্ট আর নড়াচড়া করে না। Elevate the tip of the nose and examine the nasal vestibule for pathology or painful conditions. Better visualized by yielding the tip. নাকের টিপকে যদি আমি ডান দিকে ইল্ড করি তাহলে ডান দিকে ল্যাটারাল ওয়াল এবং সেপ্টামের ডান সাইড, আবার বাম দিকে যদি ইল্ড করি তাহলে বাম সাইড দেখা যায়। এরকম করে আমরা নাকের টিপটা, এটাও কিন্তু পরীক্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রেই এক্সামিনাররা চান যে আমার সামনেই পরীক্ষা করুক, পরীক্ষা করতে কতটুকু শিখছে বা সাধারণ পারবে কিনা একটা নাক এক্সামিন করতে, এইটুকু। আমরা কিন্তু স্পেশালিস্ট এক্সামিনেশন যেভাবে করবে এমনটা কখনোই আশা করি না, তবে স্টেপগুলা কয়েকটা করলে আমরা বুঝি যে হ্যাঁ সাফিসিয়েন্টলি করছে, দেখছে লাইটটা ঠিক মতো পড়লো, সামনাসামনি বসলো, গ্রিটিংস করলো। হ্যাঁ, অনেক সময় কিন্তু এগুলা ইয়া হিসেবে এই যে এই অসপি স্টেশনে অবজারভার স্টেশন হিসেবে এভাবে দিয়ে দেয়, যার কারণে স্টেপগুলা নাক এক্সামিন করতে দিলে স্টেপগুলো একটা মিস করলে তখন নাম্বার চলে যায়। Elevate the tip of the nose, examine the nasal vestibule for any pathology or painful condition, better visualized by yielding the tip of the nose. Properly hold the nasal thudicum nasal speculum, এটা আমি দেখিয়েছি যে এটাকে কিভাবে হোল্ড করতে হয়। Place light at the anterior nasal aperture, একদম লাইটটা যেন নাকের anterior nasal aperture ঠিক মতো পড়ে। Introduce the speculum in closed condition, এই যে থুটিকাম ধরলাম এটা কিন্তু ক্লোজ করে ঢুকাইতে হবে, ওপেন করলে কিন্তু ঢুকবেও না, পেশেন্ট পেইনও পাবে। And gently open to avoid patient's discomfort. To retract the nasal ala in either nostril and then the other, যে কোনো একটাতে, ডান নস্ট্রিলে বা বাম নস্ট্রিলে যে কোনো একটাতে আগে ঢুকানো যাবে, কোনো অসুবিধা নেই, তারপরে স্লোলি ওপেন করলে জেন্টলি। আমি একটা জিনিস মনে করতে পারি, আমি আমার স্টুডেন্টদেরকে আগেও বলেছি যারা আমার হলি ফ্যামিলিতে আমার সাথে যখন ক্লাসে আসছিল, যে আমি গ্লাসগোতে রয়্যাল কলেজের এফআরসিএস পরীক্ষা দিতে গিয়েছিলাম। আমার আগে
একজন স্টুডেন্ট ছিলেন, উনি পরীক্ষা দিচ্ছেন, আমিও পরীক্ষা দিচ্ছি। একজন আশেপাশের লোকের কথা তো বোঝা যায়। একটা বাচ্চাকে এরকম থ্রুডিকাম নেজাল স্পেকুলাম দিয়ে, বাচ্চাও না 14-15 বছরের মেয়ে, নাকে দেওয়ার সাথে ওই সে যে এমন জোরে দিছে, বাচ্চাটা মেয়েটা ও ও করে পেইন এক্সপ্রেস করছে, এবং ওই এক্সামিনার তার পরীক্ষা কন্টিনিউ করতে দেয় নাই, যে ইউ হার্ট মাই পেশেন্ট, তুমি আমার রোগীকে ব্যথা দিচ্ছ, তুমি পরীক্ষা করতে পারবে না। কাজে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা পেশেন্ট এক্সামিনেশনের কোন স্টেজে কোনো মানুষকে কোনোভাবেই আমরা ব্যথা দিতে পারবো না। ওই যে এই জবসন হর্ন প্রোব দেখালাম, ওই প্রোবের মধ্যে কটন উল ক্যারি করে নেজাল ক্যাভিটিতে প্রোব করতে হবে টু টাচ টু ডিলেনেট আর ইনফিরিয়র টার্মিনেট। ইনফিরিয়র টার্মিনেটের চতুর্পাশে ঘুরানো যায় কিনা চেষ্টা করতে হবে, জোরাজুরি করে না, কমফোর্টেবলি যেদিকে জানে। এটা যেহেতু ল্যাটারাল ওয়ালে আটকা থাকে, ইয়ে করা যায় না, কিন্তু একটা পলিপের চতুর্দিকে ঘুরিয়ে নিয়ে আসা যায়। কেমন কোন একটা অন্য একটা নেজাল মাস বা টিউমার থাকলে কখনো ঘুরিয়ে নিয়ে আসা যায়, কোনো সময় ঘুরাতে গেলে ব্লিডিং হয়ে যাবে, কাজে কিন্তু পেশেন্ট পেইন যেত না পায়, সেই জন্য কটন র্যাপস রাউন্ড দি জবসন হর্ন প্রোব। জবসন প্রোবের মধ্যে একটা উল ক্যারিয়ার যে পার্ট আছে, এটাতে একটা প্রোবের পার্ট, একটা উল ক্যারিয়ারের পার্ট। কাজে এই পার্টগুলা অ্যান্টিও রাইনোস্কোপিতে অবশ্যই সবগুলোই করার চেষ্টা করতে হবে, ছোট একটা দুইটা বাদ গেলে কিছু হয় না, ইনফরমেশন পাওয়ার জন্য। এটা কিন্তু অ্যান্টিও রাইনোস্কোপির একটা বেসিক জিনিস। স্মেল সেন্স এবং পোস্টেরিয়র রাইনোস্কোপি। সেন্স অফ স্মেল আমরা একটু সাবান নিয়ে বা একটু ইয়ে নিয়ে কটমের নাকের কাছে নিয়ে ঢুকে পকেট থেকে বের করে বা এ থেকে বাইর করে কাছে নিয়ে বলেন তো কিসের গন্ধ বা গন্ধ লাগে কিনা, তাইলে বোঝা যাবে। সিক পারমিশন ফর পোস্টেরিয়র রাইনোস্কোপি। পোস্টেরিয়র রাইনোস্কোপি করতে কিন্তু পারমিশন নিতে হবে, কেমন, এবং সেই পোস্টেরিয়র রাইনোস্কোপি কিভাবে করা হয়, পোস্টেরিয়র রাইনোস্কোপি প্রসিডিউরটা কিন্তু একটু কঠিন, পেশেন্টের গ্যাগ রিফ্লেক্স হতে পারে। আজকের দিনে কোভিড সিচুয়েশনে কিন্তু পোস্টেরিয়র রাইনোস্কোপি প্রহিবিটেড, যে না করবেন না, কারণ রোগী অকাক করবে, আপনাকে অনেকগুলা বাল্ক মাস অফ করোনা ভাইরাস আপনাকে থ্রু করলে, যতই আমরা এই ইয়া নেই, কভার নেই, মাস্ক নেই, শিল্ড নেই, ফেস শিল্ড নেই, তারপরেও এটা না করাই ভালো। তারপরেও করা যেতে পারে। আমি পোস্টেরিয়র রাইনোস্কোপি সম্পর্কে, পোস্টেরিয়র রাইনোস্কোপি করতে সবচেয়ে এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট হলো পোস্ট নেজাল স্পেস মিরর। পোস্ট নেজাল স্পেস মিরর অথবা পোস্টেরিয়র রাইনোস্কোপিক মিরর। এই জিনিসটা এরকম যে এখানে একটা, যেহেতু এটাকে গলার ভিতর দিয়ে ঢুকাই দেখতে হবে জিপের উপর দিয়ে, সেই জন্য এখানে একটু পাকা থাকে। সাইজেও অনেক ছোট, 4 মিলিমিটারের ছোট, কিন্তু হ্যান্ডেলটা এরকম থাকে। এটা পোস্ট নেজাল স্পেস মিরর। এটাও কিন্তু পরীক্ষার সময় দিয়ে স্পেস স্টেশনে যে পোস্টেরিয়র রাইনোস্কোপি কি জন্য করা হয়, কিভাবে করা হয়, কেন করা হয়, এই নিয়ে কিন্তু প্রশ্ন এসে যায়। হ্যাঁ, কাজে এটা আমি জাস্ট ছবিটা দেখালাম। এখানে পোস্টেরিয়র রাইনোস্কোপির প্রসিডিউরটা একটা ভালো সুন্দর ভিডিও আছে, দেখি প্লে করে কিনা। ও, এটাও তো প্লে করছে না, দেখি। এটা তো প্লে করার জন্য ইয়ে ছিল। পোস্টেরিয়র রাইনোস্কোপি প্রসিডিউরটা শেয়ারিং মানে হয় ইন্টারাপ্ট করাতে, মানে এটা প্লে করছে না। এনিওয়ে, তো আমি দেখি, আমার তো ফাইলটা এখানে আছে, আমার তো মনে হয় পোস্টেরিয়র রাইনোস্কোপি দেখাতে পারবো কিনা। শেয়ারিং এ তো আছে, দেখা যাক। Posterior anoscopy, we use the posterior anoscopic mirror. This mirror is slightly curved. The angle is 120 to 130, and the second instrument used in the posterior anoscopy is tongue depressor. Tongue depressor লাগবে। We depress the tongue with the help of tongue depressor, and the mirror is introduced in the oral cavity and examine the nasopharynx, part of the nasopharynx, posterior part of the nasal cavity. Now we will go to procedure that is focused on the patient.
The mirror is warmed with the help of the aspirant check and then introduced from the side of the oral cavity and examine the part of the nasopharynx, station tube opening, fossa procedural adenoids, posterior part of the choana, and the posterior part of the inferior turbinate and the some part of the middle turbinate. And we examine for the any pathology or any abnormality in the nasopharynx. This is the whole procedure of posterior anoscopy. Thank you. সরি, আমার মনে হয় পোস্টেরিয়র অ্যানোস্কোপির এটা যায় নাই, ভিডিওটা মনে হয় যায় নাই। এনিওয়ে আমি সব ঠিকঠাক করে রাখছিলাম। এখান থেকে posterior anoscopy, we use the posterior anoscopic mirror. This mirror is slightly curved. The angle is 120 to 130 degree, and the second instrument used in the posterior anoscopy is tongue depressor. We depress the tongue with the help of tongue depressor, and the mirror is introduced in the oral cavity and examine the nasopharynx, part of the nasopharynx, posterior part of the nasal cavity. Now we will go to the procedure that is focused on the patient. It is warmed with the help of the aspirant check and then introduced from the side of the oral cavity and examine the part of the nasopharynx, station tube opening, fossa procedural adenoids, posterior part of the choana, and the posterior part of the inferior turbinate and the some part of the middle turbinate. And we examine for the any pathology or any in the nasopharynx. This is the whole procedure of posterior anoscopy. Thank you. পোস্টেরিয়র অ্যানোস্কোপিতে আমরা যেটা দেখি মেইনলি হলো নাসোফ্যারিংস দেখা। নাসোফ্যারিংসের পিছনের দিকে আমরা যখন যেভাবে টাং ডিপ্রেস করলাম, মিরর দিয়ে দেখলাম এটার এখানে কোয়ানা দিয়ে কোনো পলিপ বা কোনো গ্রোথ নাকের পিছনে বা কোনো ফরেন বডি কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, এবং নেজোফেরিংসে কোনো মাস আছে কিনা, ইউস্টাশিয়ান টিউবের ওপেনিং গুলা তার আশপাশে কোনো টিউমার, ফোসারোসেন মলার ওইদিকে গ্রোথ থাকে নেজোফেরিংসে, কাজে আমরা নেজোফেরিংসটাও দেখি। কাজে এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি পোস্টেরিয়র অ্যানোস্কোপি দিয়ে করে দেখা যায়। এই মিররের মাধ্যমে যখন লাইট ফেলে লাইটটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে তখন আমরা এই পোস্টেরিয়র অ্যানোস্কোপি করে এটা দেখতে পারি। আমি পোস্টেরিয়র অ্যানোস্কোপিক মিররটা দেখলাম। কেসটা পরীক্ষার সময় কিন্তু প্রেজেন্ট করতে হবে। কেসটা প্রেজেন্ট করতে হবে কিরকম, যে আমি যে অ্যান্টেরিয়র অ্যানোস্কোপি করলাম বা পোস্টেরিয়র অ্যানোস্কোপি করলাম, আমার কেস হলো একটা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। এই যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কেস পড়লো, আর স্যারা জিজ্ঞেস করলেন যে তুমি যে কেস দেখলা তোমার কেস কি বলো, বা তোমার পেশেন্টের ডায়াগনোসিস কি। ডায়াগনোসিস বললাম আমরা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম টু দ্য রাইট অর লেফট with hypertrophied inferior turbinate either left অথবা রাইট, অর্থাৎ সেপ্টাম যেদিকে ডেভিয়েটেড তার উল্টা দিকে। ফাইন্ডিং কিন্তু খুব সহজ এখানে। ফাইন্ডিংস আর এই যদি লেফট অথবা রাইট নেজাল ফোসা ইজ ন্যারো, যদি এখানে লেফট নেজাল ফোসা হয় তাহলে রাইট নেজাল ফোসা উইল বি রোমি, আর যদি রাইট নেজাল ফোসা ন্যারো হয় তাহলে লেফট নেজাল ফোসা উইল বি রোমি, এবং হাইপারট্রফিড লেফট ইনফিরিয়র টার্মিনেট। নাকের ক্ষেত্রে ডেভিয়েটেড নেজাল সেপ্টামের জন্য এই তিনটা শব্দ আমাদেরকে স্পেসিফিক্যালি মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা যদি বলি দি লেফট নেজাল ফোসা ইজ ন্যারো না বলে যদি এটা বলে ইট ইজ শর্ট, নানান শব্দ দিয়ে বলা যায়, কিন্তু স্পেসিফিক শব্দ কিন্তু ন্যারো। কাজে আমাদের এক্সামিনাররা সবসময় এই শব্দটাই শুনতে চান যে নেজাল ফোসাটা কিরকম, ন্যারো। রাইট নেজাল ফোসা ইজ ওয়াইড। এই ওয়াইড শব্দ বললে
অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু ওনাদের কানে খুব ভালো লাগবে না, কারণ ওনারা রুমি শব্দটা, রুমি মানে স্পেশিয়াস, ওয়াইড বললে সামনেও একটু ওয়াইড, পিছনের দিকে চিপা, এগুলো মিন করে। রুমি মানে আগাগোড়া পুরাটাই মোটা, এরকম একটা জিনিস আছে। আর হাইপারট্রফিড লেফট অথবা রাইট ইনফিরিয়র টার্বিনেট, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যেদিকে, তার উল্টা দিকে টার্বিনেটটা হাইপারট্রফি থাকে। কাজেই এই জিনিসটা আমরা খুব ভালো করে খেয়াল করব এবং দেখে আমরা কেসটা প্রেজেন্ট করব যে আমি এই ফাইন্ডিং কি, একটা নেজাল ফোসা ন্যারো, একটা নেজাল ফোসা রুমি, একটা হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেট আছে। এরপরে আমি কতগুলো জিনিস লিখে দিয়েছি, লেখা অনেক মনে হচ্ছে, আমার মনে হয়েছে আমি আমার স্টুডেন্টদেরকে দেই বলে এটা কমন ক্লাসের মধ্যে আমি এটা দিচ্ছি, যে সাধারণত জিজ্ঞেস করে যে মেজর এন্ড মাইনর কম্পোনেন্টস ফর্মিং দ্য নেজাল সেপ্টাম। আমি কিন্তু নেজাল সেপ্টামের অ্যানাটমিতে গত ক্লাসে পড়িয়েছিলাম যে মেজর কম্পোনেন্ট যে তিনটা, লাইক কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজ, বোমার এবং পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইথময়েড। মাইনর কম্পোনেন্টস এই যে রোস্ট্রাম অফ দ্য স্পেনয়েড, সেপ্টাল প্রসেস অফ দ্য প্যালাটাইন বোন, সেপ্টাল প্রসেস নেজাল বোন, সেপ্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা। এই যে এইগুলা, এই জিনিসগুলা কিন্তু জিজ্ঞেস করবে, বলবে যে তোমার নাকের যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হলো, তোমার তার কি সিমটম হবে, কি সিমটম হবে না, আর যদি তুমি ট্রিটমেন্ট না করো তাহলে তার কি কমপ্লিকেশন হবে। এখন সব সময় নাক বন্ধ থাকলে এখান থেকে সাইনাসে ইনফেকশন বা এদিকে অনেক কিছুই হতে পারে, এই জিনিসগুলো আমরা বলবো। তারপরে সেপ্টোপ্লাস্টি এবং এসএমআর, সাবমিউকোসাল রিসেকশন, এই দুইটা অপারেশনের ডিফারেন্স কি, কমপ্লিকেশন কি, আমরা এগুলা নিয়ে আমরা আসতেছি, আমি কথা বলবো, কিন্তু এগুলো জিজ্ঞেস করবে। হাইপারট্রফি অফ দ্য ইনফেরিয়র টার্মিনেট মানে কি, যে নরমালি যে সাইজ থাকার কথা, এইটা রাইটটা বড় হলো, লেফটটা বড় হলো। কেন বড় হলো? টু কম্পেনসেট, কি কম্পেনসেট করার জন্য? এখানে স্পেস বেশি, সেটা কম্পেনসেট, কারণ আদারওয়াইজ অনেক বাতাস ঢুকে যাবে, আনট্রিটেড বাতাস, সেই জন্য স্পেস কম্পেনসেট করবে, ফাংশন কম্পেনসেট করবে। নাকের ফাংশন কি? হিউমিডিফিকেশন, ক্লিনিং, এয়ার কন্ডিশনিং, টেম্পারেচার কন্ট্রোল। কাজে এই ফাংশনগুলো কম্পেনসেট করবে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এগুলোই সবচেয়ে কমন কোশ্চেন, এবং এই কোশ্চেন করে যারা যদি এই কোশ্চেনগুলোর মধ্যেই পড়ে এবং কেউ এগুলো করে উত্তরে গেলে কেসই শেষ হয়ে যায়, সেই জন্য আমি কেসের রিলেটেড কয়েকটা প্রশ্ন এখানে লিখে দিয়েছি, বুঝাই দিতে চেষ্টা করছি। যদি নেজাল পলিপ থাকে, ওটা হলো ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হলে ওরকম বললাম, যদি কোনো পলিপ থাকে তাহলে ইন্সপেকশনে অথবা অ্যান্টেরিয়র রাইনোস্কোপিতে দেখা যাবে একটা পেল কালার্ড পলিপয়েড মাস। কি দেখলাম একটা পেল কালার পলিপয়েড মাস। নর্মাল নাকের মিউকোসা, সেপ্টাম, টার্বিনেট, এদের কালার হলো পিঙ্ক। এই পিঙ্কের তুলনায় একটা পেল কালার, পেল হলো একটা ব্যাগের মধ্যে, এই পলিথিনের ব্যাগের মধ্যে যদি আমরা মানে ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগের মধ্যে পানি নিলে যেরকম, ঠিক এরকম পেল কালার পলিপয়েড মাছ দেখা যায়। সিঙ্গেল যদি হয় বা এক নাকে যদি হয়, সাধারণত অ্যান্ট্রোকোনাল পলিপ হয়, আর যদি দুই নাকে হয় বা মাল্টিপল হয় তাহলে সাধারণত ইথময়েডাল পলিপ হয়। এটা রুফ থেকে হ্যাং করলে ইথময়েডাল পলিপ, ল্যাটারাল ওয়ালের দিকে অ্যাটাচমেন্ট থাকলে অ্যান্ট্রাল পলিপ, ম্যাক্সিলারি অ্যান্ট্রাম থেকে আসে। এবং প্রোবিং করলে দেখা যায় যে এটা লেস ভাস্কুলার, আর লেস ভাস্কুলারিটি বোঝা যায় চাপ দিলেও কোনো ইয়ে হয় না, পেলটা আর সাদা হয় না, কিন্তু পিঙ্কটাকে টাচ করলে তো একটু কালার যেটা চেঞ্জ, ওটা পিঙ্ক জিনিস কম্পেয়ার্ড। আর টার্বিনেট গুলা খুবই সেন্সিটিভ, দৌড়লে পেশেন্ট একটু করে নড়ে ওঠে, কিন্তু গুতা দিয়ে ব্যথা দেওয়ার দরকার নাই, ব্লিডিং করে ফেলার দরকার নাই, টাচ করলে দেখা যায় যে পেশেন্ট বাচ্চা। পলিপের মধ্যে গুতাইলেও কিন্তু পেশেন্ট টের পায় না। কাজেই এটা ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজের মধ্যে তো টার্বিনেটটা অ্যাটাচ থাকে। কোনো ব্লিডিং মাস লাইক রাইনোস্পোরিওসিস, ব্লিডিং পলিপাস বা ম্যালিগন্যান্ট টিউমার, এগুলোও দেখা যায়, এবং এগুলোও কিন্তু টাচ করলে মানে সাবধানে টাচ করতে হয়। কাজে এগুলো হলো কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কমন প্রেজেন্টেশন। কাজে কেসে রিলেটেড এই জিনিসগুলো খুব কমনলি আসে বলে আমি আমার এর মধ্যে এটা সবসময় লিখে রাখি। How you will proceed to diagnose a case of nasal disease, অথবা কিভাবে তুমি এক্সামিন করবা একটা, তাইলে আমরা প্রথমে হিস্ট্রি নেব, কিন্তু আমাদের শর্ট কেসে কিন্তু হিস্ট্রি কিছু নাই, এমনিতে যদি রিটেনে আসে বা ইয়াতে যে হিস্ট্রি নেব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, সেখানে অ্যান্টিরিয়র রাইনোস্কোপি, পোস্টেরিয়র রাইনোস্কোপি, তারপরে ইন্সপেকশন, পালপেশন, এগুলো স্টেপগুলো বলবো। রেডিওলজি, এখানে সাধারণত প্লেন রেডিওলজিক্যাল করা হয়, সিটি স্ক্যান। আল্ট্রাসাউন্ডটা বড় করে লিখলাম এই জন্য যে এখানে ভেরি রেয়ারলি আল্ট্রাসাউন্ড করা হয়, নাইলে ফ্লেক্সিবল এন্ডোস্কোপি, আমরা ফ্লেক্সিবল নেজো এন্ডোস্কোপি এবং অলফ্যাক্টরি ফাংশন টেস্ট। অলফ্যাক্টরি ফাংশন টেস্ট তো আমরা আগেই বলেছি, সিম্পল সাবান দিয়ে বা কোনো স্মেল, স্যান্ড বা কোনো পারফিউম কিছু নাকের কাছে নিলে করতে
পারবে। তো আমরা এই সিরিয়ালটা ডায়াগনোসিসের জন্য মনে রাখবো। আমি রেডিওলজিক্যাল এক্সামিনেশন, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন নিয়ে কথা বলেছি। রেডিওলজিক্যাল এক্সামিনেশন, এক্স-রে, পিএনএস, অক্সিপিটোমেন্টাল ভিউ। এই এক্স-রেটা হলো, আমি কয়েকটা এক্স-রে দেখাবো। আমি যেহেতু এই যদি ইএনটির এক্স-রে বললে আমরা নেজোফ্যারিংসের একটা এক্স-রে, সাইনাসের একটা, দুটো এক্স-রেকেই বুঝি। কাজেই এই দুটো এক্স-রে, স্পেশালি সাইনাসের এই এক্স-রেটা আমার মনে হয় সবাই একটু জানা দরকার। সেই জন্য আমি এই এক্স-রেটা কয়েকটা দেখাবো এবং ডিজিজও দেখাবো। এখানের মধ্যে যে মেইনলি যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে এই যে এখানে আমি একটা জিনিস লিখলাম সাইনাস ভিউ। এটা কিন্তু পরীক্ষার সময় না বললেই ভালো, এটা মনে রাখতে হবে। এই জন্য যে পরবর্তীতে প্র্যাকটিস করতে গেলে দেখা গেল যে আমাদেরকে ইএনটি স্যার এক্স-রে প্যারানাজাল সাইনাসেস বা এক্স-রে পিএনএস কি জানি একটা ভিউ বলছিল, ভুলেই গেলাম, লিখি কি করে, ইয়ে হচ্ছে ওএম ভিউ, অক্সিপিটোমেন্টাল ভিউ মনেই নাই। তো আমি তো দেখতে চাই প্যারানাজাল সাইনাসেস, সাইনাস ভিউ লিখলে রেডিওলজিস্টরা বুঝেন যে এটা কি মিন করছে এবং ঠিক এই এক্স-রেটাই করে দেবে। সেই জন্য আমি এই জিনিসটা এখানে বললাম। আমাদের স্যাররাও আমাদেরকে এভাবে বলছিলেন যে সব মিলে গেলে, জেনারেল প্র্যাকটিস করতে গেলে এটা এভাবেই বলবে। এই এক্স-রেতে আমরা সবগুলা প্যারানাজাল সাইনাসিস দেখতে পাচ্ছি। এটা নেজাল সেপ্টাম, এটা ন্যাটাল লেজার ওয়াল, এটা ম্যাক্সিলারি সাইনাস। এখন আমরা অনেক সময় পরীক্ষার সময় বলি যে সাইনাসটা দেখাও, অনেকে করে কি এখানে দিয়ে বলে স্যার এটা সাইনাস, এভাবে বলতে হয় না। সবগুলো ওয়ালকে ডিলিনিয়েট করে তারপরে বলতে হয় এটা ম্যাক্সিলারি সাইনাস। এটা হলো অরবিটের শ্যাডো, শ্যাডো অফ দ্য অরবিট। এটা হলো ফ্রন্টাল সাইনাস, এটা হলো লেফট ফ্রন্টাল সাইনাস, এটা রাইট ফ্রন্টাল সাইনাস। দুইটা সমান হবে এমন কোনো কথা নেই, মধ্যখানে পার্টিশন থাকে, ছোট বড় হতে পারে। নেজাল সেপ্টাম, নেজাল ক্যাভিটিস, এগুলো হলো টার্বিনেটস, এটা রাইট ম্যাক্সিলারি এন্ট্রাম। আর এগুলো ছোট ছোট কালো, এগুলো নাকের ভিতরে, এখানে হলো আরো ছবিতে ভালো দেখা যাবে, এগুলো ইথময়েডাল সাইনাস। এগুলো স্প্যানোইডাল সাইনাস, হা করে মুখের ভিতর দিয়ে, যে লোয়ার গামটি আপার গামটি এর মধ্যখানে একটা পার্টিশন আছে, মুখের ভিতর দিয়ে দেখা যায়, স্প্যানোইডাল সাইনাস নরমালি। আর এই জিনিসটা, এটা হলো পেট্রাস টেম্পোরাল বোন। এটা অনেক সময় ভুলে এখানে এসে উঠে এসে দেখা যায় যে এখানে সাইনোসাইটিস, অনেকেই লিখেও দেয়, রেডিওলজিস্টরাও লিখে দেন। যখন আমরা দেখি এক্স-রেটা ঠিক মতো হয় নাই, তখন কিন্তু এখানে এটা যখন এটাকে ঢেকে দেয় লোয়ার পোলকে, কাজে এই জিনিসটা খেয়াল করতে হয় যে পজিশনটা, এক্স-রেটা ঠিক মতো হলো কিনা। এক্স-রে ঠিক মতো হলো কিনা এটা বুঝতে কিছু অভিজ্ঞতা লাগে বা একটু কেয়ারফুল হলেই বোঝা যায়। এটা হলো এক্স-রে প্যারানাজাল সাইনাসেস taken in occipital view showing normally radiolucent, এই যে ফ্রন্টাল, ম্যাক্সিলারি, স্পেনোইডাল এন্ড ইথময়েডাল এয়ার সাইনাসেস এন্ড নো প্যাথোলজি এলসেয়ার। একটা জিনিস আমরা দেখে থাকি সব সময়, এই যে অরবিটের শ্যাডো যতটুকু কালো, সাইনাসের শ্যাডো অতটুকু কালো হলে এটা নরমাল। এই যে এদিকটাতে একটু ঝাপসা, এখানেও একটু ঝাপসা, এটা নরমাল। কাজে রেডিওলুসেন্সের জন্য সাইনাস কতটা কি হবে আমার আরো এক্সরেতে আমি দেখাচ্ছি যে এটা বুঝে নিতে হবে যে এখান থেকে যে এই এক্স-রেটার মধ্যে কোনটা নরমাল। এটা একটা এক্স-রে, নরমালি একটু এক্সপোজ কম হলো, পুরোটাই ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, কিন্তু অরবিটের শ্যাডো এবং সাইনাসের শ্যাডো একই রকম, সো ইট ইজ নরমাল। এই যে নরমালের কথাটা আসবে অরবিটের সাথে কম্পেয়ার করে। অরবিটটা যদি ঘোলা থাকে, সাইনাসটা অতটুকু ঘোলা থাকলে রোগ নেই। অরবিটটা যদি একদম ক্লিয়ার থাকে, সাইনাসটা অতটুকু ক্লিয়ার থাকলে কোনো রোগ নেই। কাজে কম্পেয়ার করা হবে, যেখানে ফ্রন্টাল সাইনাস, এবং ফ্রন্টাল সাইনাস এখানে লোবুলেশনও আছে, অনেক বড় ফ্রন্টাল সাইনাস এই রোগীর। এটা ফ্রন্টাল সাইনাস, এটা সেপ্টাম, এখানে একটা স্পার আছে, ডেভিয়েশন আছে। এইটা ম্যাক্সিলারি সাইনাস, একদম এখান থেকে এখানে যে এখানে আসা, এখানে আসা। কেমন, আমি এখানে খুব ছোট করে লিখে দিয়েছি, প্লিজ নোট পেট্রোমাস্টয়েড। এই যে পেট্রোমাস্টয়েড কমপ্লেক্সটা, এটা কিন্তু লোয়ার পোলে একটু জায়গা ঢেকে দিছে। সবকিছু নরমাল বলে আমরা নরমাল ধরে নেব, কিন্তু এটা আমরা অনেক সময় দেখি যে একজন রেডিওলজিস্ট, উনি যে রিপোর্ট করে দিলেন, উনি কিন্তু ওনার রেডিওগ্রাফার যে ছবিটা তুললো, যে ঠিক মতো তুলতে পারলো না, ওকে বলে দেওয়া উচিত যে তুমি অন্তত এর পরের থেকে ভালো করে তুলবে, এবং এটাও পেশেন্টের অধিকার আছে, সে টাকা দিছে, কাজে তার এটা কারেক্টলি নেয়ার। এটা কিন্তু এই যে পেট্রোমাস্টয়েড কমপ্লেক্স, এটা কিন্তু এখান থেকে দূরে থাকবে। এই যে আগের ছবিতে পেট্রোমাস্টয়েড প্রপার জায়গায় আছে, এটাতে পেট্রোমাস্টয়েড উপরে চলে আসছে, বাট তবুও এটা একটা নরমাল এক্স-রে, বাট এই একটা ছোট দোষ ছাড়া। এটাতে যেমন এই যে পেট্রোমাস্টয়েড লোয়ার এন্ড ঢেকে দিচ্ছে, এবং এটাকে সবাই ম্যাক্সিলারি সাইনোসাইটিস ট্রিটমেন্ট ডায়াগনোসিস দিয়ে আমাদের কাছে বলবেন, কিন্তু একথা খুবই পরিষ্কার যে এখানে দেখি এটা ফ্রন্টাল সাইনাস, এটা ম্যাক্সিলারি সাইনাস, এটাও ম্যাক্সিলারি সাইনাস, কিন্তু অরবিটের মতো, এটা লেফট, এটা রাইট। কেমন, এটাতে লেভেলিং আছে বলে আমরা সবসময় আমাদের এদিকে রাইট থেকে, এটা অরবিট, এটা ফ্রন্টাল সাইনাস, এটা এখানে স্প্যানোইডাল সাইনাস, আমাদের এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না।
এটা একটা এক্সট্রা প্যারানাল সাইনাসিস, অক্সিপিটোমেন্টাল ভিউ, সাইনাস ভিউ, রাইট একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস। এটাতে কি দেখা যাচ্ছে যে ফ্রন্টাল সাইনাস দুটাই কিন্তু নরমাল। এই রাইট ফ্রন্টাল সাইনাসের মধ্যে এখানে কিন্তু একটু ফ্লুইড লেভেল দেখা যায়। কাজেই এটাতে রাইট ম্যাক্সিলারি সাইনোসাইটিস, একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস উইথ একিউট ফ্রন্টাল সাইনোসাইটিসও আছে রাইট সাইডে। ভেরি রেয়ারলি একিউট ফ্রন্টাল সাইনোসাইটিস হয়, এই ডিজিজটা এত ফ্রিকোয়েন্টলি হয় না। কেমন, এই যে এই দিকটা ক্লিয়ার, এটা গেল ফ্রন্টাল সাইনাস, এটা গেল ম্যাক্সিলারি সাইনাস অফ দা লেফট সাইড। লেফট ম্যাক্সিলারি সাইনাস ক্লিয়ার, অরবিট যেমন কালো, এটাও কালো, এটা ক্লিয়ার। এখানে ছোট্ট একটা মিউকোসাল এডিমা থাকতেও পারে, নাও থাকতে পারে, একটু সামনে দেখা যাচ্ছে একটা ছোট্ট এডিমার মতো, এই যে একটা আমরা বলি অ্যান্ট্রাল সিস্ট অথবা অ্যান্ট্রাল পলিপ, এগুলোর কোনো গুরুত্ব নাই। কেমন, নেজাল সেপ্টাম, ইনফেরিয়র টার্মিনেটস, এবং এটা হলো রাইট ম্যাক্সিলারি সাইনাস, এবং এটার মধ্যে আছে ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো। এই ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো একটা ট্রেডিশনালি অনেক সময় ম্যাক্সিলারি সাইনাস হয়ে দুই সাইনাস একদম ফুল হয়ে গেলে, দুইটাই যখন ওপাক হয়ে যায় বা হেজি হয়ে যায়, তখন কিন্তু আমরা আসলে এটা একিউট সাইনাসকে আমরা হিস্ট্রি দিয়ে বলি। কিন্তু রেডিওলজিক্যালি যখন আমরা একটা সাইনাসের ভিতরে অর্ধেকের মধ্যে ফ্লুইড লেভেল দেখি, তখন আমরা এটা ডায়াগনোসিস করি এটা একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস। পুরাটা ভর্তি হলে আমরা বলি এটা ক্রনিক হয়ে গেছে, ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস। মিনিং দ্যাট যে একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিসে নেজাল অস্টিয়াম, যে সাইনাস অস্টিয়াম যে বন্ধ হলো, এখনো কিছু কিছু ড্রেনেজ হচ্ছে, যার জন্য গলার মধ্যে অনেক কফ যাচ্ছে এবং সাইনাস থেকে। টোটাল যখন দুইটা ভর্তি হয়ে যায়, তখন নাকের মধ্যে আসে ঠিকই ওভারফ্লো হয়ে, কিন্তু কখনো কখনো টোটালি বন্ধ হয়ে যায় এবং আর ফ্লো করে না, তার মানে ক্রনিক অনেক দিন থেকে হচ্ছে। কাজে একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস যেটা, এটা পপুলার একটা এক্সরে। এটা দেখা যাচ্ছে যে সবসময় আমরা বলি যে পেট্রোমাস্টারের দিকে একটু খেয়াল করতে, যে কতটা এটা ঢেকে দিল, পজিশনটা ঠিক হলো কিনা। কেমন, এটা হলো এক্সরে প্যারানাসাল সাইনাসিস, অক্সিপিটোমেন্টাল ভিউ। এটা হলো ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস। এদিকে ফ্রন্টাল সাইনাস দুই দিকেই ঠিক আছে, পুরোটা দেখা যাচ্ছে না। এটা নোজ, এটা ডেভিয়েটেড নাসাল সেপ্টাম আছে, এটা টার্বিনেট, এখানে টার্বিনেট। এইটা একটা ম্যাক্সিলারি সাইনাস অফ দা রাইট সাইড, এটা ম্যাক্সিলারি সাইনাস অফ দা লেফট সাইড। লেফট ম্যাক্সিলারি সাইনাস ইজ ওপেক। এই যে লেফট ম্যাক্সিলারি সাইনাস ইজ ওপেক, অরবিটের তুলনায় অনেক বেশি ঘোলা। এটা অরবিটের তুলনায় নরমাল, এটা অরবিটের মতোই, এখানে সফট টিস্যু জন্য এরকম আসছে। এগুলো স্প্যানার সাইনাস, যদি লেফট স্প্যানার সাইনাস ইজ বিগার দেন দি রাইট, কিছু আসে যায় না, একটা পার্টিশন আছে। এটা স্প্যানার সাইনাস এবং এটা আপার গাম টিথের নিচে দেখা যায়, এটা লোয়ার গাম টিথ, এটা টাং। এই যে এই ছবিটা টাঙের ছবি। কাজে এখানে আমরা বলবো এটা পরীক্ষা দিয়ে যদি বলে যে এটা ডিসক্রাইব করো, তাহলে দিস ইজ অ্যান এক্স-রে প্যারানাসাল সাইনাসিস taken in occipitomental view, showing normally radiolucent frontal, maxillary, right maxillary, sphenoidal and ethmoidal sinuses, যেটাতে ethmoid sinus দেখা যায়, ethmoidal sinuses কাজেই, and opacity in the left maxillary sinus with intact bony boundary। এই যে inferior orbital margin, nasal margin, সব মার্জিন গুলা ইনট্যাক্ট। ইনট্যাক্ট বনি বাউন্ডারিজ এর কথা আমরা অবশ্যই বলবো এই কারণে যে এটা যোগ করে দিতে হবে, যে এইটা দিয়ে আমরা বলে দিলাম যে এটা কিন্তু ক্যান্সার না, এটা কিন্তু ক্যান্সার হলে বা টিউমার হলে ওরা কিন্তু বনি বাউন্ডারি গুলাকে ভেঙে ফেলে, খেয়ে ফেলে, হ্যাঁ, ইরোডেড করে ফেলে। কাজেই আমরা এই কথাটা বলবো, এবং এটা ডায়াগনোসিস হলো ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস। এবং পরবর্তীতে আমরা ম্যাক্সিলারি সাইনোসাইটিস এবং তার ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো, কিন্তু আমরা এই এক্সামিন করার জন্য আমি একটু রেডিওলজিক্যাল এই ইমপ্রেশন গুলা আমি দিচ্ছি। অ্যান্ট্রোকোনাল পলিপ আমরা আসবো পরবর্তীতে, কিন্তু এখানে এখানে যেমন এটা একটু খেয়াল না করলে বোঝা যাবে না, এই দুইটা অ্যাঙ্গেলের এদিকে দুইটা নিয়ে কথা বলবো। এটা হলো এক্সরে নেজোফেরিংস, এখানে এডিনয়েড মাস, এই বোনের মধ্যে একদম এটা আসছে স্প্যানার্ড বোনে। কেমন, এখানে দেখা যাচ্ছে একটা এয়ার প্যাসেজ আছে, এখানে কনস্ট্রিক্টেড এয়ারওয়ে, এটা এখানে। আর এটা যদি আমরা এটা অ্যান্ট্রোকোনাল পলিপ, অ্যান্ট্রোকোনাল পলিপের সাথে এডিনয়েড, এডিনয়েডের সাথে অ্যান্ট্রোকোনাল পলিপের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সরেতে করতে হয়। এখানে দেখা যায় এই যে এই ইয়েটা ইয়ার প্যাসেজটা বিহাইন্ড দি সফট টিস্যু মাস, এই যে সফট টিস্যু মাসটা আছে তার পিছনে, কাজে এটা অ্যান্ট্রোকোনাল পলিপ। আর এখানে দেখা যায় সফট টিস্যু মাসের সামনে এডিনয়েড স্প্যানয়েড বোনে আটকানো, তো কাজে তার সামনে হলো ইয়ার প্যাসেজ, আর এখানে কিন্তু পিছনে ইয়ার প্যাসেজ, এই যে ন্যারো ইয়ার প্যাসেজ, পলিপ তো অনেক বড় হয়ে ঝুলে আছে, এই যে এটা সবটা পলিপ, কিন্তু এখানে একটা, এটা দিয়ে আমরা বুঝতে পারি। এটা আবার ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস। কিন্তু এই ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস নাকের ভিতরে যদি পলিপ আসে, কখনো এটা ওপ্যাক দেখা যায়, কখনো দেখা যায়ও না। কাজে একটা ম্যাক্সিলারি সাইনাস ওপ্যাক হলে এটা ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস। এই যে
ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস, এটা হলো সিটি স্ক্যান, এবং এখান থেকে এখানে এসে এই যে এন্ট্রোকনাল পলিপ এটা ঝুলতেছে। কেমন? এটা হলো এন্ট্রাম থেকে কোয়ানা। কোয়ানা মানে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার। কোয়ানা মানে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার। পোস্টেরিয়র কোয়ানা বলে কিছু নেই। কোয়ানা মানে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার। কাজেই এই যে এন্ট্রোকনাল পলিপ, এটাতে যে কাজেই আমরা এন্ট্রোকনাল পলিপ থেকে এই এডিনয়েড কিভাবে ডিফারেন্সিয়েট করব, এটার একটা এক্স-রে আমি দেখিয়ে দিলাম যাতে করে কনফিউশনটা না হয়। এবং ম্যাক্সিলারি সাইনোসাইটিস যখন থাকে আমরা ধরতে পারি, তখন আমরা এন্ট্রোকনাল পলিপকেও একটা ডায়াগনোসিস হিসেবে ধরে রাখবো যে এখানে এন্ট্রোকনাল পলিপ কেমন। নর্মাল সিটিপিএনএস, এই যে এখানে বুলা ইথমোইডালিস বলে, এখানে যে ইনফেরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট যখন অনেক সময় এরকম এরেটেড হয়, এটার নাম কনকাভুলুসা। আমরা এটা ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজে, ওখানে আমরা যে অস্টিমিয়েটাল কমপ্লেক্স নিয়ে কথা বলছিলাম, সেই জন্য এটা ফ্রন্টাল সাইনাস, এবং ফ্রন্টাল সাইনাসের ওপেনিং অ্যাক্টিভ এন্ড অফ দ্য মিডল মিয়েটাসের মধ্যে। আর এই যে এখানে হলো ইথমোইডাল এয়ার সেলস, আর এটা ম্যাক্সিলারি সাইনাস, এটাও ম্যাক্সিলারি সাইনাস, এবং এটা সিটি স্ক্যান অফ দ্য প্যারানাসাল সাইনাসেস, এগুলা নর্মাল ইথময়েডাল সাইনাসেস, হ্যাঁ, নর্মাল সিটি পিএনএস। হ্যাঁ, কাজে এখানে সিটি পিএনএস এ এই জিনিস দেখা যায়, এই যে ম্যাক্সিলারি সাইনাস থেকে এখান থেকে শুরু করে এখানে এই ওপেনিংটা অনেক বড় হয়ে গেছে, মানে হলো এটা বনি ডিস্ট্রাকশন আছে। এই যে এটা এরকম, এটাতে মনে হয় যেন ম্যাক্সিলারি সাইনাস এবং ইথময়েডাল সাইনাস ইন্টারনাসাল, লেফট ইন্টারনাসাল মাস with opacification of the maxillary and left ethmoidal sinus. এই যে এটা opacification, এটা দেখা যাচ্ছে এটা ম্যালিগন্যান্ট গ্রোথ হতে পারে, এন্ট্রোকনাল পলিপও হতে পারে, ইভেন অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনও এরকম হয়। এখানে আমি যে জিনিসটা দেখানোর জন্য স্পেসিফিক্যালি সিটি স্ক্যান এবং এমআরআই পিএনএস, আমরা যখন এই বোনি ডিটেলস দেখি তখন দেখি সিটি স্ক্যানে বোন, এই যেখানে বোন আছে না নাই দেখা যায়, কিন্তু সফট টিস্যু মাস, এই যে এটাতে সফট টিস্যু, এটার মতো টিউমারই এখানে, একই জিনিসেরই ছবি, কিন্তু এটা এখানে সফট টিস্যুটা একদম সাদা হয়ে বেশি অ্যাসেন্সুয়েটেড ছবি আছে। কাজে এমআরআই তে সফট টিস্যু মাস প্রমিনেন্টলি দেখা যায়, সিটি স্ক্যানে বোন প্রমিনেন্টলি দেখা যায়, সফট টিস্যু প্রমিনেন্টলি দেখা যায় না। এমআরআই এবং সিটি স্ক্যান আমরা যখন ম্যাক্সিলারি অ্যান্ট্রামের কোনো গ্রোথ নিয়ে আমরা দেখি, কাজেই আমরা রেডিওলজিক্যালি, তাহলে আমরা যখন রেডিওলজিক্যালি কোনো কিছু দেখতে চাই তখন রাইট এন্ট্রাল সিস্ট, আমি এখানে এই যে একটা সাইনাসের এক্সরে দেখা গেল, এখানে ছোট্ট একটা এন্ট্রাল সিস্ট। আমার খুব মনে হয়েছে এটা নিয়ে একটু কথা বলা দরকার, এই কারণে যে অনেক পেশেন্টের এরকম সিটি স্ক্যান করলে এরকম একটা এন্ট্রাল সিস্ট পাওয়া যায়, এরকম একটা পাওয়া যায় ছোট, এটাতে তো বেশ ম্যাক্সিলারি সাইনোসাইটিস, এরকম সিস্ট পাওয়া যায়। এখন এই সিস্ট পাওয়ার পরে দেখা যায় যে কেন পাওয়া গেল, করা হলো কেন, মাথা ধরার জন্য। আর এটাই মাথা ধরার কারণ মনে করে অনেকেই এটাকে এন্ডোস্কোপিক অপারেশন, এদিক দিয়ে হাড্ডি এটা ভেঙে টেলিস্কোপ দিয়ে এখান থেকে দেখে ফোর্সেপ দিয়ে এটা নিয়ে আসার জন্য অনেক বুদ্ধি করে। ইন মাই কনসিডারেশন, ইন মাই প্র্যাকটিস, এবং আমরা আমাদের সিনিয়রদেরকেও দেখছি, এবং যারা অনেস্ট এবং রিলেটিভলি ভালো প্র্যাকটিস করেন, যাদের এটা এক্সপিরিয়েন্স আছে, যে এইগুলোর অপারেশন করে কোনো লাভ হয় না, এগুলো ইনসিডেন্টাল ফাইন্ডিং। আমার মতো এরকম আশপাশে 10 জনকে টেস্ট করলে দেখা যাবে 5-7 জনেরই এরকম আছে, কারোই মাথা ব্যথা নাই, কারো কোনো রোগ নাই। আর যার মাথা ব্যথার জন্য করা হলো, তার মাথা ব্যথাটা অন্য রোগ, আইদার তার মাইগ্রেন আছে, নাইলে হেডেক, অন্য অ্যাংজাইটি টেনশনের কারণে আছে, বা ডিবিটেনাল সেপ্টাম অন্য কোনো কারণে আছে, এটার জন্য না, এগুলোর জন্য মানুষের তেমন সিমটম হয় না। কাজে এই টেস্টগুলো আমরা, এই যে এন্ট্রাল সিস্ট, এই যে এন্ট্রালের মধ্যে ছোট্ট পলিপয়েড মাস, হ্যাঁ, পলিপ এবং সিস্টের মধ্যে বা আমাদের তফাৎটা হলো যে পলিপটা যখন এখান থেকে কোয়ানাল পলিপ একদম ম্যাক্সিলারি সাইনাসে চলে আসে এবং প্যাডাঙ্গুলেটেড হয়, যেটা কাঁঠালের মতো ঝুলে, আমের মতো ঝুলে, বা আঙ্গুরের মতো ঝুলে, যখন কিছু হ্যাঙ্গিং সামথিং, এটা হয় পলিপ। কিন্তু যখন কোনো কিছু সেসাইল হয়, তখন আর এটাকে আর আমরা পলিপ বলতে পারি না, কেমন, ওটা ইডেমার জন্য হয়। কাজে এই এন্ট্রাল সিস্ট আত্মীয় স্বজন বা কারো চিকিৎসার জন্য পরামর্শ জিজ্ঞেস করলে সোজাই বলতে হবে যে এটার জন্য কোনো রোগ না, এটার জন্য কিছু করার দরকার নাই, কেমন। দেখি নেজো এন্ডোস্কোপির ছবিটা আসি, নেজো এন্ডোস্কোপি, যে আমরা endoscope is threaded through the nasal cavity to the posterior aspect of the nasopharynx.
nasopharynx, আমরা I'll have শুরু an করে inpatient নাকের ভিতর undergo দিয়ে several গিয়ে speech tasks. নেজোফ্যারিংস দেখবো, ল্যারিংস দেখবো, ভোকাল কর্ড পর্যন্ত দেখা যায়। ফাইবার অপটিক এন্ডোস্কোপি দিয়ে আমরা যেমন নেজোফ্যারিংস্কোপি করি এবং পেশেন্টের প্যালেট মজল করার জন্য আ বা 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 করতে বললে The endoscope is then passed beyond this point in order to visualize the vocal cords. একদম ভোকাল কর্ড At পর্যন্ত this দেখা point, যায় I'll খুব have the সুন্দরভাবে। patient undergo a glide. ল্যারিংস এবং ভোকাল কর্ড খুব সুন্দর করে দেখা যায়। আমরা ওই মিররটার দিকে ইয়ার দিকে দেখতে হবে, স্ক্রিনের দিকে। আমরাও কিন্তু রোগীর দিকে আর দেখি না, এটা ঢুকাই এপিগ্লটিস। At this point, I will turn on the stroboscopy in order to see the vocal cord motions. এটার এই যন্ত্রটা খুব উন্নত যন্ত্র, এটাকে স্ট্রোবোস্কোপিক মোড একটা আছে যে ভোকাল কর্ড স্লো মুভ করলে যেন দেখা যায়, সেই জন্য এই যে ভোকাল কর্ড স্ট্রোবোস্কোপিক মোডে দেখা যাচ্ছে। নেজো এন্ডোস্কোপি, নাকের কোনো ডিজিজ দেখা, নেজোফেরিংসের ডিজিজ দেখা, ল্যারিংস পর্যন্ত এবং আপার এন্ড অফ দা এয়ারওয়ে লাইক ট্রাকিয়া পর্যন্ত এটা দিয়ে Hopefully, দেখা this যায়। video ইটস ভেরি provides some পপুলার। idea আমরা of এখন what is এই involved in কোভিড সিচুয়েশনে transnasal আমরা করতেছি endoscopy. না, বাট এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা ইনভেস্টিগেশন। থ্যাংক ইউ। আমি আমার মনে হয় আমি এটার পরে টুডিকাম ন্যাসাল স্পেকুলামটা Subscribe to Clinical হোল্ড Group করাটা channel. আমি দেখাতে পারছিলাম কিনা জানি না, আমার মনে হয় আবারও একটু দিলাম, দেখি আসে কিনা। না, যায় না। টুডিকাম ন্যাসাল স্পেকুলামের ভিডিওটা তো আজকে আমি আসলে নোজ, এক্সটার্নাল নোজ, নেজাল ক্যাভিটি, ভেস্টিবিউল কিভাবে আমরা পরীক্ষা করব, নাকের টিপ এলিভেট করে, প্রথমে বাইরেটা দেখে নাকের টিপ এলিভেট করে ডান দিক বাম দিক দেখব, থ্রুডিকাম নেজাল স্পেকুলামকে ধরে ক্লোজলি ঢুকাবো, ঢুকিয়ে নাকের ভিতরে দেখব, দেখে তারপরে আমরা নাকের সেপ্টাম, রুফ, ফ্লোর এগুলা দেখব, দেখার পরে ফাইনালি আমরা পোস্টেরিয়র রাইনোস্কোপি করব, নেজোফ্যারিংস এবং পোস্টেরিয়র নেজাল স্পেসে কোনো ডিজিজ আছে কিনা এগুলো আমরা দেখব, ইনক্লুডিং দি ফোসারোসেন মোলার ল্যাটারাল অল অফ দ্য নোজ। একটু মিররটাকে অল্প একটু ঘুরাই নিলে একটু নাড়লে এখানে দেখা যায়। এরপরে আমরা একটা ডেভিয়েটেড নেজাল সেপ্টামের কেস কিভাবে পরীক্ষার সময় আমরা প্রেজেন্ট করব, বলবো যে নেজাল সেপ্টাম ইজ ডেভিয়েটেড টুয়ার্ড দ্য রাইট সাইড। এটা বলার সাথে সাথেই বলতে হবে যে লেফট নেজাল ফোসা ইজ রুমি, রাইট নেজাল ফোসা ইজ ন্যারো। এই যে ন্যারো এবং রুমি দুইটা শব্দ, এন্ড হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেট অফ দ্য লেফট সাইড, কখনো কখনো মিডল টার্বিনেট বড় থাকে, এগুলা আমরা চাই না যে আপনারা এটার উপরে কমেন্ট করবেন, কারণ মিডল টার্বিনেট সাধারণত কিছু করা হয় না কোনো সময়। তারপরে আমরা এই পেশেন্টের এইভাবে সামনাসামনি বসে দেখার পরে এটা আমরা কেস প্রেজেন্ট করবো এবং রিলেটেড যে কোশ্চেনগুলো সবসময় থাকে এটা, প্লাস আমি এক্সরে সম্পর্কে আজকে একটু বেশি এক্সরে দেখাইছি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের প্রতি, কারণ সাইনাসের এক্সরে প্যারানাসাল সাইনাসেস অক্সিপিটোমেন্টাল ভিউ, এটা এক্সরে অফ দ্য নোজ এন্ড প্যারানাসাল সাইনাসেস এভাবে বলা যায়, অথবা এক্সরে প্যারানাসাল সাইনাসেস কি সাইনাস ভিউ এরকম করে বললেও এটা হয়ে যায়। তো আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ আজকে। আর নেক্সট ক্লাসে আমরা
এই নাকের কমন কতগুলা ডিজিজ নিয়ে, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা ফরেন বডি নোজ এবং লাইক নেজাল ট্রমা, এই সমস্ত সাধারণ জিনিস নিয়ে আলাপ আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।